সন্ধ্যায় শপথ নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল। থাকবেন দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি বাসভবনে নিরাপত্তা বলয়। দেশজুড়ে গ্যাস সংকটের চরমে ফিলিং স্টেশনের চাপে ধীর গতি, কলকারখানায় উৎপাদন ব্যাহত, সীমাহীন দুর্ভোগে ভোক্তারা। রাজধানীর নিত্যপণ্যের বাজারে কমছেই না অস্থিরতা। মাছ, মাংস, মুরগি এবং ডিমের দামে দিশেহারা ক্রেতা, চাল ডালের দরও ঊর্ধ্বমুখী। এবং গাদ্দাফির পতনের ১৫ বছর পরও সংঘাতে জর্জরিত লিবিয়া। রাজনৈতিক অর্থনৈতিক সংকট চরমে, দুই প্রশাসনে বিভক্ত দেশকে এক করার উদ্যোগ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসাবে আজ শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যার ৭:৩০টায় বঙ্গভবনের দরবার হলে এ রাষ্ট্রীয় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রীয় এই শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ৩ বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের হেয়ার রোডের সরকারি বাসভবন ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। স্থানীয় সরকারমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ৩৫ হেয়ার রোডের এই বাসায় ওঠেন তিনি। বাসার সামনে এসএসএফ, আর্মি, বিজিবি, পুলিশ ছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। তাকে শুভেচ্ছা জানাতে আসেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। ফুলের তোড়া নিয়ে ভিতরে ঢুকে তারা শুভেচ্ছা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে। এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়। রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা এই রাজনীতিক সরকারি চাকরি, স্থানীয় এবং জাতীয় রাজনীতির নানা ধাপ পেরিয়ে হয়েছেন বিএনপির মহাসচিব, সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার অভিষেক। ঠাকুরগাঁও থেকে বঙ্গভবন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই দীর্ঘ পথ চলার খবর জানাচ্ছেন মফির রহমান। ছাত্র রাজনীতি দিয়ে পথ চলা শুরু, এরপর শিক্ষকতা, সরকারি চাকরি, স্থানীয় ও জাতীয় রাজনীতি। দীর্ঘ এই পথ পেরিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৪৮ সালের ২৬শে জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম তার। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী। চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন জাতীয় সংসদের স্পিকার ও সরকারের মন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ছাত্র থাকতেই রাজনীতির সঙ্গে যুক্ত হন মির্জা ফখরুল। ৬০-এর দশকের শেষ দিকে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ১৯৬৯-এর গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের নেতৃত্বেও ছিলেন ফখরুল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। ১৯৭২ সালে ঢাকা কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু। পরবর্তীতে সরকারি চাকরিতে যোগ দিয়ে প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পরে ফিরে আসেন সক্রিয় রাজনীতিতে। সরকারে আসছেন দেখে কাউকে গরম দেখাবেন, কারো কাছ থেকে টাকা নিয়ে নেবেন জোর করে, এই কাজগুলো যেন কেউ না করে। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন মির্জা ফখরুল। এর মধ্য দিয়েই বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়া। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পান তিনি। কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় রাজনীতি থেকে ধীরে ধীরে উঠে আসেন জাতীয় রাজনীতির কেন্দ্রীয় মঞ্চে। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ফখরুল। বিএনপি সরকারের সময় কৃষি প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান তিনি। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপির মহাসচিব নির্বাচিত হন। এরপর প্রায় এক দশক দলের অন্যতম প্রধানমুখ হিসেবে রাজপথের আন্দোলনে ভূমিকা রাখেন এই ত্যাগী নেতা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া
আসুন আমরা সেই চেষ্টাটা করি। বিরোধী রাজনীতির কারণে একাধিকবার মামলা, গ্রেপ্তার ও কারাবাসী হন মির্জা ফখরুল। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে আবারও সংসদে ফেরেন তিনি। দায়িত্ব নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। আর এবার রাজনীতির সে দীর্ঘ পথ চলার নতুন ঠিকানা বঙ্গভবন। ঠাকুরগাঁও থেকে বঙ্গভবন, দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন অধ্যায় এখন মহামান্য রাষ্ট্রপতি হিসেবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এরশাদ কিংবা হাসিনা কোনো স্বৈরাচারের রক্তচক্ষুই তাকে জাতীয়তাবাদী আন্দোলন থেকে দূরে সরাতে পারেনি। এরশাদ বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর পুলিশ তাকে মৃত ভেবে ফেলে রেখে গিয়েছিল। ফ্যাসিস্ট হাসিনার দীর্ঘ ১৭ বছরের ভয়াবহ দুঃশাসনেও বিএনপির দলীয় কার্যালয় থেকে বুক চিতিয়ে প্রতিরোধ করে লড়াই সংগ্রামের সাহস জুগিয়েছিলেন নেতাকর্মীদের মনে। সেই রুহুল কবির রিজভী এখন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। রাজপথের হার না মানা এই লড়াকু সৈনিকের জীবনের কিছুটা জানাচ্ছেন মাহমুদ হোসেন। রুহুল কবির রিজভী উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবনের বড় অংশ কাটে রাজশাহী অঞ্চলে। বগুড়া থেকে মাধ্যমিক পাশের পর রাজশাহী সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে আইন বিষয়েও ডিগ্রি লাভ করেন। ১৯৮০-র দশকে তৎকালীন এরশাদ সরকারের সামরিক শাসনের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা ছাত্র আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব দেন তিনি। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি হিসেবে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ভিপি হিসেবে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন। রাকসুর সফল নেতৃত্বের পর তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের নির্বাচনে প্রথম নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং দেশব্যাপী ছাত্র আন্দোলনকে ঐক্যবদ্ধ রূপ দেন। তিনি নিষ্ঠার সাথে দলের দপ্তর সম্পাদক, যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন। গত ১৫ আগস্ট তাকে দলের স্থায়ী কমিটির সদস্য করা হয়। এরপর দায়িত্ব দেওয়া হয় দলের ভারপ্রাপ্ত মহাসচিব পদে। ১-১১ কিংবা পরবর্তীতে দীর্ঘ ফ্যাসিবাদী দুঃশাসনের রাজনৈতিক দমনপীড়ন ও চরম প্রতিকূলতার দিনগুলোতে যখন বিরোধী দলের অধিকাংশ শীর্ষ নেতা গ্রেপ্তার বা আত্মগোপনে থাকতেন, তখন রিজভী কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়ে নেতাকর্মীদের ওপর নির্যাতনের বিবরণ তুলে ধরতে নিয়মিত সংবাদ সম্মেলন করতেন। রাজনৈতিক উত্তেজনার বিভিন্ন পর্যায়ে তিনি টানা কয়েক মাস কেন্দ্রীয় কার্যালয়ের একটি ছোট্ট কক্ষে দিন যাপন করেছেন। শত পুলিশি পাহারা ও গ্রেপ্তার আতঙ্কের মধ্যেও কার্যালয় ছাড়েননি, যা সমসাময়িকের রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত। রুহুল কবির রিজভীর রাজনৈতিক জীবনের একটি বড় অংশ কেটেছে আদালত প্রাঙ্গণ এবং কারাগারে। রাষ্ট্রবিরোধী নাশকতা, গাড়ি ভাঙচুর ও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে শত শত মামলা দায়ের করা হয়। ২০১৩, ১৫, ১৮, ২২ এবং ২০২৩ সালে তাকে ৮ বার গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পুরনো গুলির ক্ষত, ডায়াবেটিস, হৃদরোগ, করোনায় আক্রান্ত হওয়া সহ দীর্ঘদিন কারাগারে থাকায় তিনি বারবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ব্যক্তিগত লাভ, ক্ষতি, সংসদীয় আসন বা ক্ষমতার হিসাব নিকাশের বাইরে গিয়ে রুহুল কবির রিজভী নিজেকে সব সময় একজন সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী হিসেবে গড়ে তুলেছেন। রাজপথের লড়াই, সবখানেই তার আত্মত্যাগ, দীর্ঘ কারাবরণ এবং আদর্শিক লড়াই বাংলাদেশের রাজনীতিতে তাকে এক আপোষহীন ও দৃঢ়চেতা ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। রাজধানীতে গ্যাস সংকটে সিএনজি চালকদের নাভিশ্বাস। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি পাম্পে দেখা দিয়েছে তীব্র সংকট। ভোর থেকে শুরু করে দিনের বিভিন্ন সময়ে পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক গ্যাস পাচ্ছেন না। কোনো কোনো পাম্প থাকছে বন্ধ। ফলে একদিকে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। বিপর্যস্ত হচ্ছে জীবন জীবিকা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। এখন আমাকে সংসার চালাইতে বড় কষ্ট। ৩০-৪০ হাজার টাকা ঋণ করে আমরা বর্তমানে চলতে আছি।
মানে যে সুদ দেয় না এরপর চলি। গাড়ির চাকা থেমে গেলে সঙ্গে থেমে যায় জীবনের চাকাও। ঠিক যেমনি ভাবে থেমে আছে সিএনজি পাম্পের গাড়িগুলো। গ্যাস না থাকায় কেউ আবার টেনে আনছেন সিএনজি। গাড়িতে গ্যাস নাই, এই কারণে টেনে আনিয়ে আসতেছি। কারণ সেলফ মারলে তো সেলফ নষ্ট হয়ে যাবে, বারবার কি সেলফ মারা সম্ভব হয়? বেশ কিছুদিন ধরে চলমান গ্যাস সংকট আরো তীব্র হয়েছে। গ্যাসের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে চালকদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। গ্যাস পাম্প উপরে গেলে 60 টাকা 70 টাকা, আবার মনে করেন আর এক পাম্পে যাইয়া 3 ঘন্টা কাটানো লাগবে। অনেক ক্ষতি হয়। এই যে 4-5 ঘন্টা সিরিয়ালে, সকাল 7টার দিকে সিরিয়াল দিচ্ছে, এখনো গ্যাসের লাইনেই আছে। আয় কমে যাচ্ছে, বাড়ছে গাড়ি পরিচালনার খরচ এবং তৈরি হচ্ছে অতিরিক্ত চাপ। প্রতিদিনের গাড়ির জমা দিতেও হিমশিম খাচ্ছেন তারা। আমরা 10-15 বছর ধরে আমি সিএনজি চালাই, আমি এরকম সমস্যা কোনোদিন দেখিনি। মনে করেন বেতন নিতেই খুব কষ্ট হয়ে যায়, মালিকের জমা তো দূরের কথা। গ্যাস না থাকায় কোনো স্টেশন বন্ধ রাখা হচ্ছে। এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকেরা। আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 4 ঘন্টা 5 ঘন্টা বয়ে থেকে 60 টাকা 70 টাকার গ্যাস পাই, যেটা সত্য তো আর কি বিষয়টা। তো এরকম বলে যে একটা জীবন বাঁচানো যায় না, ফ্যামিলি বাঁচানো যায় না, কষ্ট হয় অনেক। গ্যাস বাংলাদেশে উৎপাদন, আমরাই গ্যাস পাইতেছি না। বিশেষ করে মোটর লাইনে যারা আছি, এরকম গ্যাসের সংকট হইলে আমাদের তো ফ্যামিলি আছে না, তা আমরা কিভাবে চলি এভাবে? এর সঙ্গে দিনের বিভিন্ন সময় ও রাতের লোডশেডিং এ দুর্ভোগ আরো বাড়ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতাদের চাপ থাকলেও নিত্যপণ্যের দামে অস্থিরতা এখনও কাটেনি। বেশিরভাগ শাকসবজির দাম 100 ছুঁই। দাম বেড়ে চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে 110, আর পোলাওয়ের চাল 210 টাকা। দাম চড়া ইলিশ সহ বেশিরভাগ মাছের। ব্রয়লার সহ মুরগির মাংসের দাম গেল সপ্তাহের চেয়ে কিছুটা কম। এমআর আসাদের রিপোর্ট। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রভাব থেকে এখনও মুক্ত হতে পারেনি রাজধানীর সবজির বাজার। লাউ, ঝিঙা, বেগুন, পেঁপে সহ অধিকাংশ সবজির কেজি প্রতি দাম 60 থেকে 100 টাকা। 100-র উপরে আছে সিম ও টমেটোর দাম। মাসের ব্যবধানে দাম কিছুটা কমেছে সব ধরনের মুরগির, তবে ইলিশ সহ বেশিরভাগ মাছের দাম চড়া। গত 4 দিন আগে চাঁদপুর গেছি মাছের জন্য, চাঁদপুরেই মাছ পাইনি, খুবই কম। এই সময় গেলে মাছ মনকে মাছ পাওয়া যায়। এগুলো 3 কেজি, ওটা 1200-1300 টাকা কেজি। আর 1 কেজি সাইজের গুলো 250-2700 টাকা। বেগুন 100 টাকা, ওটা হলো 120 টাকা, ওটা হলো 140 টাকা, সরষে হলো 60 টাকা, সিম হলো 200 টাকা, আর ওই গাজর আছে 120 টাকা, করলা আছে হলো আপনার 120 টাকা। এখন সোনালী মুখী চলতেছে 320 টাকা, আর বয়রা চলতেছে 190, লেয়ার 360, দেশি মুরগি 630-20। চিনির বাজারের অস্থিরতা এখনো কাটেনি। সরবরাহ ঘাটতির অজুহাতে দাম নিয়ে চলছে কারসাজি। 4900 তুলে এই চিনি 5200, আবার এর আগের দিন চাইছে 5800। ওরা কি করে, মাল নাই ফটকে দিয়ে দাম বাড়ায়, মাল আসলে এই দাম দেয় ফুরিয়া। চিনি 110 টাকা বেশি, আমরা বেশি 105 টাকা আমাদের কিনে পড়ে যায় কৃষি মার্কেট আড়তে। 5200-5200 টাকা বস্তা এখন। পোলাও চালের দামও কম নয়, প্রতি কেজির দাম গিয়ে ঠেকেছে 210 টাকায়। সাবান, ডিটারজেন্ট পাউডারের দামেও আছে অস্থিরতা। পোলাও চালটা মনে করেন যে কিছুদিন আগে ছিল 190 টাকা, এখন বাজার 200 টাকা। আমরা 210 চাইলে কাস্টমার রাখবে যে এত দাম হইব কেন, কারণটা কি? ফ্রেশ একটা ছিল 200 গ্রাম, এটা করছে 190 গ্রাম। এইভাবে 5-10 গ্রাম করে কমা দিচ্ছে। একটা হুইল সাবান ছিল 130 গ্রাম, এটা করছে 125 গ্রাম। দামও কিন্তু বাড়াইছে, দুই দিক দিয়ে এরা জুলুম করছে। একদিক দিয়ে দাম বাড়াইছে, আরেক দিক দিয়ে ওজনও কমাই দিচ্ছে। বৃষ্টি ও জ্বালানি সংকটের সুযোগ নিয়ে মধ্যস্থতাভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনতে বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মুয়াম্মার গাদ্দাফির পতনের 15 বছর পরও এক হয়নি লিবিয়া। দীর্ঘদিনের গৃহযুদ্ধ এবং সংঘাতে একসময় আফ্রিকার অন্যতম সমৃদ্ধ দেশটি আজ রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত। দীর্ঘদিন ধরে কার্যত 2 প্রশাসনে বিভক্ত দেশটিকে আবার এক করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর ও কাতার। তাদের লক্ষ্য এক লিবিয়া। কিন্তু 1.5 দশকের এই বিভাজন কি সত্যি কাটিয়ে উঠতে পারবে আফ্রিকার দেশটি? আরও জানাচ্ছেন রোমানা রুমা। দীর্ঘ 15 বছর পরও কি ঘুচবে লিবিয়ার রাজনৈতিক বিভাজন?
2011 সালের আরব বসন্ত এবং তৎকালীন ন্যাটোর সামরিক হস্তক্ষেপে 42 বছরের একনায়কতন্ত্রের পতনের পর থেকেই ক্ষমতার সংঘাতে জর্জরিত আফ্রিকার অন্যতম তেল সমৃদ্ধ এই দেশটি। বর্তমানে লিবিয়া মূলত দুই ভাগে বিভক্ত: ত্রিপলি ভিত্তিক জাতিসংঘ স্বীকৃত সরকার এবং পূর্বাঞ্চলের তবরুক ভিত্তিক খলিফা হাফতারের প্রশাসন। 1.5 দশকের এই অনৈক্য দূর করতে এখন মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর ও কাতারের মতো প্রভাবশালী দেশগুলো। ওয়াশিংটনের নতুন পরিকল্পনা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রশাসনগুলোর মধ্যে ক্ষমতা ভাগাভাগি এবং লিবিয়ার বিশাল তেল ক্ষেত্রে মার্কিন বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা মাসাদ বুলুসের নেতৃত্বে চলছে এই কূটনৈতিক প্রচেষ্টা। খলিফা হাফতারের শিবিরও এই উদ্যোগে সাড়া দিচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। এরই মধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ত্রিপলি ও বেনগাজি সফর করে দুই পক্ষের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। অন্যদিকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি কায়রোতে খলিফা হাফতারের সঙ্গে লিবিয়াকে ঐক্যবদ্ধ করার আলোচনা চালিয়ে যাচ্ছেন। কাতারও জাতিসংঘের রোডম্যাপ ও দীর্ঘ প্রতীক্ষিত ঐক্যবদ্ধ জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছে। সব পক্ষ আলোচনায় বসার ইঙ্গিত দিলেও এখনও একটি একক সরকার গঠনের দৃশ্যমান কোনো রূপরেখা তৈরি হয়নি। আন্তর্জাতিক মধ্যস্থতা আর ক্ষমতার এই মারপ্যাচ শেষ পর্যন্ত কি লিবিয়ার দীর্ঘস্থায়ী সংকট দূর করে একটি এক লিবিয়া উপহার দিতে পারবে? রুমানা রুমা, মোহনা সংবাদ। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যের ভয়াবহ নৌকাডুবিতে শিশুসহ অন্তত 46 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সোকোতো রাজ্যের গোরনীয় এলাকার গোড়াউ গ্রামের 70 জনেরও বেশি যাত্রী নিয়ে অতিরিক্ত বোঝাই একটি নৌকা নদী পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ডুবুরি এবং উদ্ধারকারী দল নদী থেকে এ পর্যন্ত 16 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সন্ধ্যায় শপথ নেবেন দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল। থাকবেন দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ। সরকারি বাসভবনের নিরাপত্তা বলয়। দেশজুড়ে গ্যাস সংকটের চরমে ফিলিং স্টেশনের চাপে ধীর গতি, কলকারখানায় উৎপাদন ব্যাহত, সীমাহীন দুর্ভোগে ভোক্তারা। রাজধানীর নিত্যপণ্যের বাজারে কমছেই না অস্থিরতা। মাছ, মাংস, মুরগি এবং ডিমের দামে দিশেহারা ক্রেতা। চাল ডালের দরও ঊর্ধ্বমুখী। এবং গাদ্দাফির পতনের 15 বছর পরও সংঘাতে জর্জরিত লিবিয়া। রাজনৈতিক অর্থনৈতিক সংকট চরমে, দুই প্রশাসনে বিভক্ত দেশকে এক করার উদ্যোগ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।